আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2026-এর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনী রোড ম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে বিএনপির দাবি। জামায়াতের সন্তুষ্টি আর জুলাই সনদ ও ঘোষণাপত্র হলে আপত্তি নেই এনসিপির। ঈদের প্রধান জামাত আয়োজনে প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণে দেশ জুড়ে ব্যাপক সাড়া। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টির প্রশংসা। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগামী জাতীয় নির্বাচন 2026-এর এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে রোড ম্যাপ প্রদান করবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এমন একটি নির্বাচন আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের জন্য বাংলাদেশের করিডোর নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই মাসেই সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বয়স্ক, বৃদ্ধ, নারী পুরুষ ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ। মাহাত্ম্যকে ধারণ করে শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, ঈদুল আজহা ধনী গরিব সবার উৎসব। আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক বুঝে পায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আক্ষেপ করে প্রধান উপদেষ্টা বলেন, মাঝে মধ্যেই শোনা যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের নাকি দিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, রাখাইনের জন্য করিডোর ইস্যু তৈরি করে অপপ্রচারও চালানো হচ্ছে। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বন্দর যদি আধুনিক হয়, তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, বরং আমরা নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। আমরা লক্ষ্য করেছি, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। গেল সরকারের সময় গুম খুন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বিগত 16 বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি। গত 16 বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ, অনিয়ম, দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল। জাতীয় নির্বাচন কখন হবে এবং দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপুল আগ্রহ রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে সরকার। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে
আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশি বিদেশি দোসররা। এসব কারণে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রোড ম্যাপে সন্তোষ প্রকাশ করেছেন। এনসিপির আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে প্রধান উপদেষ্টা ঘোষিত জুলাই মাসেই জুলাই সনদ দেখতে চায় এনসিপি। সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও অন্যরা। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। দ্বিতীয় হচ্ছে পাবলিক পরীক্ষা সমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয় এবং ওই সময় আবহাওয়া সঠিক থাকে না। এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে। এই মুহূর্তে আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে, এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা শরীক ছিলেন তাদেরকে নিয়ে এবং সমমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। জুলাই ঘোষণাপত্র যদি ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের রূপরেখাটি আসে এবং এর পরবর্তীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে। আমাদের যে এপ্রিল মাস বলেছেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি, আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেন যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা ছিল, আশা করি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে সে অস্থিরতা কেটে যাবে এবং সকল রাজনৈতিক দল তারা এই প্রধান উপদেষ্টার এই আহ্বানে সাড়া দিয়ে সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে রাজধানী থেকে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন এনামুল কবির রূপম। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। রূপম, ট্রেনে যাত্রীদের কেমন চাপ দেখছেন আর শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়ছে কিনা এই বিষয়টি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাহমিনা। আমি দাঁড়িয়ে আছি ঢাকা রেল স্টেশনে, যে স্টেশনটি সাধারণ মানুষের কাছে কমলাপুর স্টেশন বলে পরিচিত। ঢাকা রেল স্টেশন থেকে আজকে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে তার বেশিরভাগই গেছে খানিকটা বিলম্বে এবং অন্য ট্রেনগুলোও দিনের বেলা বিলম্বে যাতায়াত করেছে। এখন যে ট্রেনগুলো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে সেগুলোও খানিকটা বিলম্বেই চলাচল করছে। তবে আসার কথা হলো এবার যাত্রীদের চাপ আগের বারের মতো নেই। অন্যান্য বছর ঈদের সময় যাত্রীদের যেমন একটা প্রচণ্ড চাপ দেখা যায় সে ধরনের চাপ নেই, নির্বিঘ্নেই যাত্রীরা যাতায়াত করছে। তবে সমস্যা হলো যে প্ল্যাটফর্ম এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই কম
এবং মাইকে ঘোষণা ছাড়া যাত্রীরা যারা অন্য কোনো সমস্যায় পড়ছেন তারা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাদের দপ্তরে পাচ্ছেন না, যে কারণে অনেক যাত্রী বিভিন্নমুখী সমস্যায় পড়ছেন। যারা গ্রামের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে যাচ্ছেন ঈদ যাত্রায়, তাদের যাত্রা শুভ হোক, তাদের যাত্রা হোক আনন্দদায়ক, থাকুক করোনা ভাইরাস মুক্ত। ঈদ মোবারক। তাহমিনা। রূপম, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় হবে ঈদুল আজহার প্রধান জামাত। এছাড়াও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত হবে সকাল 7টায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে বেলা 11:31। এছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। জাতীয় ঈদগাহে সকাল 7:30 হবে ঈদুল আজহার প্রধান জামাত। তবে প্রতিকূল আবহাওয়া হলে জামাত হবে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং শেষ জামাত হবে 10:45। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:35 এবং দ্বিতীয় জামাত হবে 11:31। সকাল 6:45 ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদে। সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ। সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাড়িধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, গুলশান সোসাইটি জামে মসজিদ, মালিবাগ বাইতুল আমান জামে মসজিদ, মালিবাগ জামিয়া শরিয়া জামে মসজিদ। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল লন, ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠ। একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায়। ঈদের প্রথম জামাত সকাল 7টা এবং দ্বিতীয় জামাত 8:30। মণিপুর বাইতুল আমান জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:30 ও দ্বিতীয় জামাত 8:30। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর প্রধান ঈদের জামাত হবে জাতীয় ঈদগাহে। এ উপলক্ষে মাঠ প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিত করা সহ সব ধরনের কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সকাল 11টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো 2-1টা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। এর কিছুক্ষণ পর ঈদগাহ মাঠ পরিদর্শন করে মিডিয়ায় কথা বলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ রাজধানীর বড় ঈদগাহ মাঠের সামনে তোরণ বসানো হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নম্বর চালু করেছে দলটি। ঈদুল আজহা উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান, ঈদের 3 দিন এই কর্মসূচি চলবে। চামড়ার সিন্ডিকেট ভাঙতে সরকারকে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার দাবি জানিয়েছেন দলটির নেতারা।
ঈদের যে 3 দিন, এই 3 দিন তারা সার্বক্ষণিক অবস্থান করবে এবং সেখানে যে কোনো ধরনের সমস্যা হলে, সেখানে কোনো ধরনের ময়লা থাকলে সেটা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা কিংবা ময়লার যে টিম, সেই টিমের সাথে সমন্বয় করার জন্য তারা কাজ করবে। দ্বিতীয়ত, আমাদের মহানগর এবং উত্তর এবং দক্ষিণে আমরা একটা হটলাইন চালু করছি, যে হটলাইনে নগরবাসীর যে কেউ কল দিলে 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই ময়লা কিংবা সেই বর্জ্য অপসারণের ব্যবস্থা করবে। প্রথম দিন মিনায় বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন হাজিরা। এর আগে মুজদালিফা থেকে ফজরের নামাজ আদায় করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে গত 3 দিন যাবৎ আল্লাহর পথে আগত হজ যাত্রীরা। এদিকে আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মিনা থেকে আরো জানাচ্ছেন MY আলাউদ্দিন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন দেশের হজ যাত্রীরা সারা রাত মুজদালিফায় অবস্থান করার পর তারা আজকে সকালে কিন্তু তারা মিনায় আসছেন। এসে প্রথম দিন বড় শয়তানকে পর্যায়ক্রমে 7টি কঙ্কর নিক্ষেপ করছেন। আরও 2 দিন তারা মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে কঙ্কর নিক্ষেপ করবেন জামারায়। এছাড়া হাজিরা কঙ্কর নিক্ষেপ করার পর ফরজ একটি তোয়াফ করতে হয়, সেই তোয়াফটাই অনেকে কিন্তু মক্কা চলে আসছেন, তোয়াফ করছেন এবং এর কারণে কিন্তু অনেকটা যানজট সৃষ্টি হয়েছে। আপনি জানেন 23 লক্ষ হাজি একসাথে মুভমেন্টের কারণে কিছুটা যানজট হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। বাংলাদেশের হাজিরা ভালো আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু আগে কথা বলেছিলাম, আপনি জানেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের সাথে, তিনি বলেছেন যে হাজিরা ভালো আছে, সুষ্ঠুভাবে মুজদালিফা থেকে মিনায় আসছেন, মিনা থেকে মক্কায় আসছেন, মক্কা থেকে আজকে রাতে তারা আবার মিনায় চলে যাবেন। জন হাজি হসপিটালে ছিলেন, এর মধ্যে 15 জন হাজিকে আমরা অ্যাম্বুলেন্সে করে আরাফাতে নিয়ে এসে হজের আরকান আমরা পালন করেছি এবং একজন হজযাত্রী মারা গেছে সর্বশেষ তথ্য অনুযায়ী। এছাড়া সার্বিক হজ ব্যবস্থাপনা সঠিক বা সুষ্ঠুভাবে হয়েছে বলে আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হজের প্রধান আনুষ্ঠানিকতা শেষ করে হাজিরা এখন অবস্থান করছেন পবিত্র নগরী মিনায়। বৃহস্পতিবার দিনে আরাফাত ময়দান ও রাতে মুজদালিফায় অবস্থান করে সকালে সেখান থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর মারেন তারা। পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন হাজিরা। চকর মালিথা রিপোর্ট। শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুর শহর মিনায়। প্রথম দিন সেখানে বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে 7টি করে পাথর মারেন তারা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব, অহংকার এবং আমিত্বকে ত্যাগের জন্য প্রতীকী এই পাথর ছোড়া। এভাবে শয়তানকে পাথর ছোড়ার মধ্য দিয়ে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা অর্জন আল্লাহর এই মেহমানদের। পবিত্র এই মিনাতেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ইব্রাহিম এবং মা হাজেরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। সেই মিনাতেই শয়তানকে পাথর ছোড়ার পর কোরবানি করে মাথা মুন্ডন করেছেন হাজিরা। এরপর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরে হাজিরা আসেন মক্কায়। সেখান থেকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন আল্লাহর এই মেহমানরা। আবার মসজিদুল হারামে দুপুরে জুমার নামাজ আদায় করে ফিরে যান লাল পাথরের পাহাড় ঘেরা পবিত্র নগরী মিনায়। শয়তানকে লক্ষ্য করে 2 দিনে আরও 42টি পাথর মারবেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে রোববার মাগরিবের আগেই হাজিদের চলে আসতে হবে মিনা থেকে। আর মিনা থেকে এই চলে আসার মধ্য দিয়ে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। হজের সব আনুষ্ঠানিকতা শেষে পবিত্র কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করে আল্লাহর মেহমানরা ফিরে যাবেন যার যার দেশে। সৌদি আরব থেকে বাংলাদেশে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে 10ই জুন থেকে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার। চকর মালিথা, চ্যানেল আই। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গত কয়েক বছর বৃক্ষরোপণ কর্মসূচি করে দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনরা। হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
ধ্বংসাত্মক উন্নয়ন, অপরিকল্পিত নগরায়নে বনাঞ্চল কমে যাওয়ায় বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘ হচ্ছে জলবায়ু উদ্বাস্তুর তালিকাও। মলিন প্রকৃতিতে প্রাণ ফেরাতে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি জীবন ক্লাব। এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এখানে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা সবাই একসাথে এই কাজটি করেছেন। 160 কোটি লোক নির্ভরশীল এই সারা পৃথিবীতে এই বৃক্ষের উপরে। যদি এই বৃক্ষ না থাকতো, এই বন না থাকতো, তাহলে কিন্তু তারা সারভাইভ করতে পারতো না। তাহলে যে গাছ এত উপকার করে নানাভাবে এবং নানা কর্মকাণ্ড আমরা করছি এই গাছ দিয়ে, সেই গাছ কিন্তু লাগাতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায়। নলিতাবাড়ী উপজেলার অরণি প্রোগ্রেসিভ স্কুল ও শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহারের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। একটি গাছ একটি অক্সিজেন ফ্যাক্টরি, যাকে আমরা বেঁচে থাকি, তার জন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে আমাদের যে অরণ্য প্রোগ্রেসিভ স্কুলকে বেছে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ এবং সুরক্ষার জন্য, এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু বৃক্ষরোপণই নয়, রোপিত গাছ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততায় উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা যত গাছ লাগাবো তত আমাদের পৃথিবীতে অক্সিজেনের কোনো ঘাটতি পড়বে না। বৃক্ষরাজির অবদান অনস্বীকার্য। এই সচেতনতাটা আমরা মানুষ চারাদের মাধ্যমে তাদের হাতে গাছের চারা তুলে দিয়ে বুঝাবার, প্রকাশ করবার চেষ্টা করলাম। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখবে প্রত্যাশা সুধীজনদের। গাছ না থাকলে যে আমরা বাঁচবো না, এই অনুভূতিটা ওদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তাহলেই ওরা প্রকৃতিকে ভালোবাসবে। আজকে যেটা শিশুদের দিয়ে শুরু করা হলো, এখানে শিশুরা যেমন বেড়ে ওঠে, গাছও সেই সাথে বেড়ে উঠবে এবং প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। সচেতনতামূলক স্কেটিং রাইডে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন স্কেটাররা। সবুজায়নের এমন নানামুখী উদ্যোগে আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বাংলার প্রকৃতি, প্রত্যাশা পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে জানাবো কঙ্কাফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কাফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে শেষ সময়ে বেচাকেনা জমে উঠেছে, তবে কোনো কোনো হাটে পশু সংকট দেখা দিয়েছে। বৃষ্টির কারণে পশু কিনতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। শাকের আদানের রিপোর্ট। ঈদুল আজহার আগের দিন সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত রাজধানীর হাট প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ভিড় বাড়তে থাকে, তবে দুপুরে প্রায় 2 ঘন্টার বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের। এখন গরু কম বেশি বিক্রি হয়ে গেল, কম বেশি আবার গাড়ি আসতে আসতে, এত বেশিও না কমিও না, মিডিয়ামের মধ্যে আছে। খুশি খুশি। যাদের গরু এখনো পাচ্ছেন না, আপনারা এখনো ধোলাইগাঁও হাটে আসতে পারেন। এখানে আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু মোটামুটি দেওয়ার মতন অবস্থা আছে। কোনো কোনো হাটে পশুর সংকট দেখা দেয়। দাম কম হলে কিনবো, দামের জন্য গরু অন্তর কিনা হয় না, প্রচুর দাম চাচ্ছে। গরু নয়, গরু অভাব, হাসনাবাদে প্রচুর দাম ভাই গরুর। হাটগুলোতে সতর্ক অবস্থানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, আর বিরতির পর যা থাকছে। গাজায় ঈদুল আজহার প্রথম দিনেও ইসরায়েলি হামলায় 34 ফিলিস্তিনি নিহত। তীব্র অপুষ্টির শিকার শিশুর সংখ্যাও বাড়ছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের যথাযথ ও কার্যকর পদক্ষেপ না থাকায় গত ৩ দিনে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হয়েছে ঘরমুখো মানুষকে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির কারণেও মানুষ হয়রানির শিকার হচ্ছে। তিনি বলেন, সরকার আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না। নির্বাচিত নয় বলেই এসব অরাজকতা নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ, সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমেনি। তো মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করবে না, সে যেই হোক না কেন, যত পাওয়ারফুলি হোক না কেন। এই ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না। মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করছেন রাজধানীর খিলগাঁও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। সকাল 10টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন কয়েকশো মানুষ। দেশবাসী ও বিশ্বের সব মানুষের কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। দিনাজপুরেও আজ আগাম ঈদুল আজহা উদযাপন করছে প্রায় ৫,০০০ পরিবার। শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও চাঁদপুর, সাতক্ষীরা, ঝালকাঠি, মাদারীপুর, মৌলভীবাজার, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে পালিত হলো ঈদুল আজহা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন ব্রিটেনের ওডল্যান্ড পার্কে। এই সময় মুসল্লিরা বিশ্ববাসীর শান্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। লন্ডন থেকে ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। ঈদ মোবারক। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদুল আজহা। ব্রিটেনের লন্ডনে আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করে ওয়ার্ডল্যান্ড পার্কে ঈদের জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদুল আজহার শুভেচ্ছা জানান টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র। আমরা সবাই পরিবার লইয়া, আমরা ফ্যামিলি লইয়া, we must enjoy ourselves, we must celebrate. ওয়ার্ডল্যান্ড পার্কে বৃষ্টি উপেক্ষা করে নারী পুরুষ সকলেই ঈদের জামাতে অংশ নেন। এই অনুষ্ঠানে যদিও বৃষ্টির অনেক সম্ভাবনা ছিল এবং অনেক বৃষ্টি হয়েছে, তার ভিতরে অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখানে সমবেত হয়েছে। অনেক মুসল্লিরা এখানে এসেছে, ঈদ উদযাপন করেছে, ঈদের নামাজ পড়েছে। আশা করছিলাম আরো ভালো করব, বড় করব, কিন্তু আনফরচুনেটলি মেঘের ওয়েদারটা দেখে আমরা একটু কনফিউজ হয়ে গেছি। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গাজা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক, আমরা সেই প্রার্থনা আজকে ঈদ নামাজে করলাম। বড়দের পাশাপাশি শিশুরাও জামাতে অংশ নেয়। ঈদের জামাতে সকল মুসল্লিদের একটি প্রার্থনা ছিল, ত্যাগ শুধু কোরবানির মধ্যে দিয়ে নয়, ইসলাম শান্তির ধর্ম, তাই বিশ্বের সকলে যেন শান্তিতে থাকেন। সকলের একটাই চাওয়া পাওয়া ছিল, বিশ্বের শান্তি বজায় থাকুক। ওয়ার্ডল্যান্ড পার্ক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ঈদুল আজহার প্রথম দিনেও ইসরায়েলি হামলায় অন্তত 34 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ফেব্রুয়ারি থেকে তীব্র অপুষ্টির শিকার শিশুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে এখন 2700-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আবারও উপত্যকায় তাদের সমস্ত ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের তাদের নিরাপত্তার জন্য দূরে থাকতে বলেছে সংগঠনটি। এই সপ্তাহের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ত্রাণের জন্য অপেক্ষমান শত শত ফিলিস্তিনি নিহত হয় জিএইচএফ তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। অন্যদিকে হামাসকে দমনের জন্য গাজায় সন্ত্রাসী সংগঠনকে মদদ দেওয়ার কথা স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উৎসবে দর্শকদের আনন্দ দিতে সারা দেশের 180টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 6 সিনেমা। এই তালিকায় রাজত্ব করছে সাকিবের তাণ্ডব সিনেমা। মুক্তি পাচ্ছে 120 সিনেমা হলে।
মুক্তি পাচ্ছে ইনসাফ, নীলচক্র, টগর, এশা মার্ডার, কর্মফল ও উৎসব। সুলতানা হিমো রিপোর্ট। আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব ঘটাবে। দর্শক হৃদয়ে তাণ্ডব ঘটাতে ঈদ সিনেমার তালিকায় সবচেয়ে এগিয়ে শাকিব খানের তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাআল্লাহ কোনো একদিন শকটিই হবে। এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে। গান আর ট্রেলারে এগিয়ে আছে সঞ্জয় সমদ্দার পরিচালিত, তাসনিয়া ফারিন, মুশারফ করিম ও শরীফুল রাজ অভিনীত চলচ্চিত্র ইনসাফ। সানি সানোয়ার পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার এশা মার্ডার কর্মফল সিনেমাটিও রয়েছে দর্শক চাহিদায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন সহ অনেকে। আসছে আরিফিন শুভ অভিনীত চলচ্চিত্র নীলচক্র। আদর আজাদ ও পূজাচেরি অভিনীত আলোক হাসানের পরিচালনায় আসছে সিনেমা টগর। তানিম নূর পরিচালিত উৎসব সিনেমাটিও মুক্তি পাচ্ছে এই ঈদে। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান সহ এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী। সুলতানা হিমো, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। আসন্ন ঈদুল আজহা ঘিরে নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন স্থান থেকে আসছে গরু, মহিষ ও ছাগল। প্রকৃতি সংবাদ। আসন্ন বর্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 100 মিটার অংশ ভাঙনের ঝুঁকিতে পড়েছে, আর এতে চরম আতঙ্কে দিনযাপন করছেন পদ্মাপাড়ের মানুষ। যদিও এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে ডিপিপি অনুমোদন হলে পুরো এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঈদের একদিন আগে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,415 টাকা বেড়ে 1,72,336 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ছিল 1,69,921 টাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে। বেশিরভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম। রাখাইনে মানবিক করিডোর দেয়া দেশের সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। দেশের সিংহভাগ নারীর মতামতের ভিত্তিতে নারী অধিকার কমিশন চায় হেফাজতে ইসলাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেয়া হলে সেটি দেশের সার্বভৌমত্বের উপর হুমকি বলে মনে করেন দলের নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। নারী অধিকার কমিশন মানবিক করিডোর ও হেফাজতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। তার মতে নারী অধিকার কমিশনের দেওয়া প্রস্তাব দেশের বৃহৎ অংশের নারীর প্রতিনিধিত্ব করে না। নারীকে বাদ দিয়ে তো একটা সমাজ হয় না, নারীকে বাদ দিয়ে একটা রাষ্ট্র হয় না, নারীকে বাদ দিয়ে একটা সংসার হয় না। সব ক্ষেত্রেই নারীকে প্রয়োজন আছে। আমরাও চাই নারীর অধিকার বাস্তবায়নের জন্য একটা কমিশন থাকুক। মাঠ পর্যায়ে বলেন, ঘরোয়া পরিবেশে বলেন, যারা সবচেয়ে বেশি নারীর অধিকার নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি নারীর অধিকার বাস্তবায়নের নামে স্লোগান দেন, তার মানে আপনি ষড়যন্ত্রকারী। সুতরাং যারা রাজপথে নামছে এখন, আমার দৃঢ় বিশ্বাস গভর্নমেন্ট যদি, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যদি খুব গভীরভাবে তদন্ত করে, তারা ষড়যন্ত্রকারী হিসাবেই প্রমাণিত হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে হেফাজতের গত 5ই মের আন্দোলনের মাধ্যমে। জুলাই বিপ্লবের যদি তাদের এই ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের শাহাদাত, এই সব কিছু যদি সম্মান দেখিয়ে সেটাকে নিয়ে যদি রাষ্ট্র তাদের সম্মানের চিন্তাটা করে,
অবশ্যই তো সেক্ষেত্রে 2013 সালে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকেও সম্মানিত করার চিন্তা করা উচিত। মানবিক করিডোর সহ স্পর্শকাতর ইস্যুতে সার্বভৌমত্ব যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান এই হেফাজত নেতা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। সিগন্যাল না মেনে সিএনজি অটোরিকশাটি বৃহস্পতিবার রাত 11টার দিকে সেতুর বোয়ালখালী অংশে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় কয়েকটি মোটরসাইকেল ঘুরিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে 4 রেল কর্মীকে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে 2026-এর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনী রোড ম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে বিএনপির দাবি। জামায়াতের সন্তুষ্টি আর জুলাই সনদ ও ঘোষণাপত্র হলে আপত্তি নেই এনসিপির। ঈদের প্রধান জামাত আয়োজনে প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণে দেশ জুড়ে ব্যাপক সাড়া। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টির প্রশংসা। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।